আজকে আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা নিয়ে একটু কথা বলবো। বিষয় হলো ইলাস্টিক নেট রিগ্রেশন। হ্যাঁ, ইলাস্টিক নেট মেশিন লার্নিংয়ে এটা কিন্তু বেশ কাজের একটা কৌশল। ঠিক। ডক্টর পালের লেখাটা পড়ে মনে হলো এটা যেভাবে রিজ আর ল্যাসো রিগ্রেশনের ভালো দিকগুলো মেশায় সেটা দারুণ ইন্টারেস্টিং। হুম। আমাদের আজকের আলোচনাটা তাহলে এই মিশ্র কৌশলটা বোঝা আর কেন এটা ডেটা বিশ্লেষণের জন্য এত গুরুত্বপূর্ণ সেটাই, তাই না? একদম। ইলাস্টিক নেট মানে এটা আসলে এক ধরনের রেগুলারাইজড লিনিয়ার রিগ্রেশন। রেগুলারাইজড, আচ্ছা। হ্যাঁ, ডক্টর পাল যেমনটা লিখেছেন এর বিশেষত্ব হলো এটা ল্যাসো রিগ্রেশনের L1 রেগুলারাইজেশন। যেটা ফিচার সিলেকশনে সাহায্য করে। ঠিক, মানে অপ্রয়োজনীয় ভ্যারিয়েবল বাদ দিতে, আর তার সাথে রেজ রিগ্রেশনের L2 রেগুলারাইজেশন যেটা কোএফিশিয়েন্টগুলোকে স্থিতিশীল রাখে। এই দুটোকেই কাজে লাগায়। ও, দুটোই একসাথে। হ্যাঁ, দুটোই। এর মূল উদ্দেশ্য হল মডেলের পারফরমেন্স বাড়ানো। বিশেষ করে ধরুন যখন ডেটাসেটে অনেক অনেক ফিচার থাকে অথবা ফিচারগুলো খুব কোরিলেটেড, মানে একে অপরের সাথে বেশ সম্পর্কিত। আচ্ছা, তাহলে ডক্টর পালের লেখায় যে ল্যাসো আর রেজ এর কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল, হুম। ঠিক কোন সমস্যাগুলোর সমাধান হিসাবে ইলাস্টিক নেট এলো? মানে কেন শুধু ল্যাসো বা শুধু রেজ যথেষ্ট হচ্ছিল না? খুব ভালো প্রশ্ন। দেখুন, ল্যাসো ফিচার সিলেক্ট করতে দারুণ, সত্যি। কিন্তু যখন অনেকগুলো ফিচার কোরিলেটেড থাকে, মানে একে অপরের সাথে সম্পর্কিত, হ্যাঁ। তখন ল্যাসো অনেক সময় খেয়াল খুশি মতো সেগুলোর মধ্যে থেকে একটা রেখে বাকিগুলোকে একেবারে বাদ দিয়ে দেয়। এতে মডেলের স্টেবিলিটি মানে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আচ্ছা, মানে গুরুত্বপূর্ণ কিছুও বাদ পড়ে যেতে পারে? হ্যাঁ, বা ধরুন একই রকম দুটো ফিচারের মধ্যে কোনটা থাকবে সেটাতে একটা র্যান্ডমনেস চলে আসে। অন্যদিকে রিজ কোরিলেটেড ফিচার সামলাতে পারে ভালো। কিন্তু কিন্তু রিজ আবার কোনো ফিচারকে পুরোপুরি বাদ দেয় না, শুধু তাদের প্রভাব বা কোএফিশিয়েন্ট কমিয়ে দেয়। ফলে মডেলে অনেকগুলো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ ফিচার থেকেও যেতে পারে। মানে মডেলটা অযথাই জটিল হয়ে যায়। ঠিক। ডক্টর পাল এই দুটো সমস্যাকেই ইলাস্টিক নেটের কারণ হিসেবে দেখিয়েছেন। একটা মাঝামাঝি পথ দরকার ছিল আর কি। ওই যে ডক্টর পালের লেখায় একটা টিম সিলেকশনের উদাহরণ ছিল, ওটা কিন্তু বেশ সহজে বুঝিয়ে দেয় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, উদাহরণটা খুবই ভালো। ভাবুন, ল্যাসো হলো একজন খুব কড়া নির্বাচক। একটু ফর্ম খারাপ দেখলেই বাদ। একদম। আর রেজ হলো সেই নির্বাচক যে কাউকেই বাদ দেয় না, কিন্তু সবার খেলার সময় বা ভূমিকা কমিয়ে দেয়, মানে কোএফিশিয়েন্ট ছোট করে দেয়। আর ইলাস্টিক নেট? ইলাস্টিক নেট হলো একজন কৌশলী ম্যানেজার। সে কিছু খেলোয়াড়কে বাদও দেয়, মানে ফিচার সিলেক্ট করে ল্যাসোর মতো। আচ্ছা। আবার বাকিদের প্রভাব ও প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে, রিজের মতো। এই যে ব্যালেন্সটা তৈরি করার ক্ষমতা, এটাই কোরিলেটেড ফিচারের ক্ষেত্রে কাজে দেয়। আর L1 রেশিও, এগুলো কিভাবে কাজ করে? হ্যাঁ, এই দুটোই মূল। অ্যালফা হলো মোট রেগুলারাইজেশন বা পেনাল্টির পরিমাণটা ঠিক করে, মানে মডেলের জটিলতাকে কতটা শাস্তি দেয়া হবে। পেনাল্টি যত বেশি, কোএফিশিয়েন্ট তত ছোট হবে। হ্যাঁ, সাধারণভাবে তাই। আর L1 রেশিও ঠিক করে এই মোট পেনাল্টির কতটা অংশ L1 বা ল্যাসোর মতো হবে আর কতটা L2 বা রিজের মতো। ও আচ্ছা, মানে এটা একটা অনুপাত। ঠিক। যদি L1 রেশিও 1 হয় তাহলে পুরোটাই ল্যাসো, যদি 0 হয় পুরোটাই রিজ, আর এর মাঝের মানগুলো দুটো পদ্ধতির মিশ্রণ তৈরি করে। ওই টিম সিলেকশনের উদাহরণে বলে অ্যালফা হলো মোট শাস্তির পরিমাণ, আর L1 রেশিও হলো শাস্তিটা কিভাবে দেয়া হবে, খেলোয়াড় বাদ দিয়ে L1 নাকি খেলার সময় কমিয়ে দিয়ে L2 বা দুটো মিলিয়ে। বেশ ইন্টারেস্টিং। কিন্তু ডক্টর পাল এটাও বলেছেন যে এগুলো টিউন করাটা একটু কঠিন। হ্যাঁ, উনি সতর্ক করেছেন যে ডেটার ধরনের উপর নির্ভর করে এই দুটো প্যারামিটারকে ঠিকঠাক টিউন করাটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। এর জন্য ক্রস ভ্যালিডেশনের মতো টেকনিক ব্যবহার করে বেশ কিছুটা পরীক্ষা নিরীক্ষা লাগে। বোঝা গেল। আর এর ব্যবহার ডক্টর পাল তো বেশ কয়েকটা ফিল্ডের কথা বলেছেন, যেমন জেনেটিক্স। হ্যাঁ, জেনেটিক্স বা জিনোমিক্সে এর দারুণ ব্যবহার আছে। সেখানে তো হাজার হাজার জিন নিয়ে কাজ করতে হয়, আর অনেক জিনই একে অপরের সাথে সম্পর্কিত, মানে কোরিলেটেড। হ্যাঁ, সে তো বটেই। সেখানে ধরুন লক্ষ্য হল কোনো রোগের সাথে সম্পর্কিত নির্দিষ্ট কিছু জিন খুঁজে বের করা। ল্যাসো হয়তো কোরিলেটেড জিনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটাকে রেখে বাকিগুলো বাদ দিয়ে দিতে পারে। রিজ সব জিন রেখে দিলে মডেলটা বোঝা কঠিন হয়ে যায়। এখানেই তাহলে ইলাস্টিক নেট কাজে দেয়। ঠিক।
ডক্টর পালের মতে ইলাস্টিক নেট এখানে অপ্রয়োজনীয় জিন বাদ দিতে সাহায্য করে স্পারসিটি, আবার সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ জিনগুলোর প্রভাবকেও ধরে রাখে বা স্থিতিশীল রাখে স্টেবিলিটি। বাহ! আর অন্য কোনো ক্ষেত্র? অনেক। ফাইন্যান্স, মার্কেটিং ফিন্যান্স, স্বাস্থ্যসেবা, বায়ো ইনফরম্যাটিক্স, এমনকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়েও ফিচার সিলেকশনের জন্য এটা ব্যবহার হয়। তাহলে সুবিধাগুলো বেশ স্পষ্ট। ফিচার সিলেকশন আর কোএফিশিয়েন্ট স্টেবিলিটি দুটোই একসাথে পাওয়া যাচ্ছে। কিন্তু এর কি কোনো অসুবিধে নেই? ডক্টর পাল কি কিছু উল্লেখ করেছেন? হ্যাঁ, মূলত দুটো বিষয়ের কথা বলেছেন। প্রথমত, যা একটু আগেই বললাম, আলফা আর L1 রেশিও, এই দুটো হাইপার প্যারামিটার টিউন করাটা বেশ সময় সাপেক্ষ আর কম্পিউটেশনালি একটু খরচের ব্যাপার হতে পারে। বিশেষ করে ডেটা সেট খুব বড় হলে। হ্যাঁ, সেক্ষেত্রে তো বটেই। আর দ্বিতীয়ত, উনি জোর দিয়েছেন যে ডেটার বৈশিষ্ট্য ভালো করে না বুঝে শুধু শক্তিশালী টুল হিসেবে ইলাস্টিক নেট ব্যবহার করলে সবসময় যে ভালো ফল পাওয়া যাবে তা নয়। কখনো কখনো হয়তো সাধারণ ল্যাসো বা রিজি যথেষ্ট বা ভালো কাজ করে, তাই বুঝে শুনে প্রয়োগ করতে হবে। ঠিক। তাহলে যদি সারসংক্ষেপে বলি, ইলাস্টিক নেট রিগ্রেশন একটা খুবই ফ্লেক্সিবল আর পাওয়ারফুল টুল, বিশেষ করে যখন ফিচার অনেক বেশি আর তাদের মধ্যে আন্তঃসম্পর্ক বা কোরিলেশন থাকার সম্ভাবনা বেশি। এটা ল্যাসো আর রিজের দুর্বলতাগুলো এড়িয়ে গিয়ে তাদের সেরা দিকগুলোকে এক করে। একদম ঠিক বলেছেন। ডেটা সায়েন্টিস্টদের টুল বক্সে এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সংযোজন। তবে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যেটা ডক্টর পালের লেখাটা পড়ে আমার মনেও এসেছে। বলুন। এই যে আমরা ইলাস্টিক নেটের দুটো প্যারামিটার অ্যালফা আর L1 রেশিও টিউন করি সেরা মডেলটা পাওয়ার জন্য, হ্যাঁ, এই সেরা মানগুলো কি শুধু মডেলের ভবিষ্যৎবাণী করার ক্ষমতাকেই নির্দেশ করে, নাকি এই প্যারামিটারগুলোর মধ্যে যে নির্দিষ্ট ভারসাম্যটা আমরা খুঁজে বের করি সেটা থেকে ডেটার ভেতরের গঠন, মানে ফিচারগুলোর আপসি সম্পর্ক নিয়ে আরও গভীর কোনো অর্থপূর্ণ তথ্য আমরা পেতে পারি? ইন্টারেস্টিং প্রশ্ন। মানে শুধু পারফরম্যান্সের বাইরেও এর কোনো তাৎপর্য আছে কি না? হ্যাঁ, মানে ওই ব্যালেন্সটা নিজে থেকেই ডেটা সম্পর্কে কিছু বলছে কিনা, এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।